দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর প্রথমেই যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। ব্যাংকশাল আদালতে ধৃতদের গ্রেফতারের ৮৮ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক দুর্নীতির উল্লেখ রয়েছে চার্জশিটে। ৪০ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও চার্জশিটে নাম রয়েছে অয়নশীল সন্তু গঙ্গোপাধ্যায়ের। অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি ইডির মামলায় পার্থসহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদনও করেছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন। মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। ইডির চার্জশিটের বক্তব্যেও অসঙ্গতি দাবি কুন্তলের। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন জানালেন মামলায় অন্যতম অভিযুক্ত তথা বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাঁর পাশাপাশি এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। শুক্রবার আদালতে মোট ১১ জন ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন। এদের মধ্যে কয়েকটি সংস্থাও রয়েছে। এই মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করেছে ইডি। কুন্তলের আইনজীবী আদালতে একাধিক বিষয় তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, কুন্তলকে গ্রেফতার করার পর তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে ইডির দাবি। সেই টাকার দায় কেন তার মক্কেল নেবেন? কোথা থেকে সেই টাকা এলো, কেন এলো? ইডিকে তা তদন্ত করে দেখতে হবে। আমার মক্কেলকে যে সময় গ্রেফতার করা হয়েছিল তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল ৩ লক্ষ টাকা, কিন্তু ইডির দাবি তার অ্যাকাউন্টে ৯৯ লক্ষ টাকা রয়েছে। হেফাজতে থাকাকালীন কিভাবে, কোথা থেকে এই বাড়তি ৯৬ লক্ষ টাকা আমার মক্কেলের অ্যাকাউন্টে ঢুকলো? এছাড়া যে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তোলা হয়েছে বলে ইডির দাবি, তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি। ইডির চার্জশিটের বক্তব্যেও অসঙ্গতি রয়েছে দাবি কুন্তলের। অভিযোগ, আগে তাঁর বিরুদ্ধে ৩০ কোটি টাকা দুর্নীতির কথা বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু নিয়োগ মামলার পঞ্চম অতিরিক্ত চার্জশিটে সেই টাকার অঙ্ক নামিয়ে আনা হয়েছে মাত্র ৪ কোটিতে। কিভাবে তা সম্ভব? প্রশ্ন তুলেছেন কুন্তলের আইনজীবী। আদালতে তিনি আরও জানিয়েছেন, ২০১২ থেকে ২০১৪ সালের চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে দুর্নীতি করা হয়েছে বলে ইডির দাবি, কিন্তু সেই সময়ে দুর্নীতির সঙ্গে কুন্তল কিভাবে যুক্ত হবেন? তিনি সে সময়ে কোনো পদেই ছিলেন না। অভিযোগ, ২০০৯ সালে কুন্তল যে সম্পত্তি কিনেছিলেন, ২০১৪ সালে দুর্নীতির টাকা তাতে ব্যবহার করা হয়েছে বলে দেখানো হচ্ছে। এটাও আদতে অসম্ভব। এছাড়া তার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে যে সমস্ত সম্পত্তির দলিল ইডি দেখিয়েছে, সেখানে কুন্তলের স্বাক্ষর বা আঙুলের ছাপ নেই বলেও দাবি করেছেন আইনজীবী। কুন্তলের অভিযোগ, তার স্ত্রী নিজের পূর্বপুরুষের জমি বিক্রি করে ২৪ লক্ষ টাকা দিয়ে একটি সম্পত্তি কিনেছিলেন, তাও ইডি বাজেয়াপ্ত করেছে। এই সমস্ত দিক বিবেচনা করে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক, আদালতে আর্জি জানিয়েছেন কুন্তল। কলকাতা টিভি। রাজ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিরাট পরিবর্তন। ক্লাস 1 থেকেই চালু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্ষদের সভাপতি গৌতম পাল ঘোষণা করেন, ২০২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন পাঠ্যক্রম সরকার অধীনস্থ স্কুলগুলিতে কার্যকর করা হবে। পাশাপাশি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেমও চালু হতে চলেছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত হবে প্রথম সেমিস্টার, জুলাই থেকে ডিসেম্বর দ্বিতীয় সেমিস্টার। একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে গোটা রাজ্যে। শিক্ষাবর্ষের প্রাথমিক যে শিক্ষাক্রম, আমি আবারও বলছি, দুভাগে ভাগ করছি। সেখানে আমরা 2টো সেমিস্টারে ভাগ করছি, কিন্তু মূল বিষয় হলো যে এখানে শুধু সেমিস্টার আমরা চালু করছি না, এখানে আমরা যে সেমিস্টারের সাথে ক্রেডিট যোগ করছি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা চাওয়ার ঘটনায় এমএলএ হস্টেলের সুপারকে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ। পাশাপাশি টাকা চাওয়ার ঘটনায় ধৃতদের এমএলএ হস্টেলে থাকতে দেওয়ার পিছনে বিজেপি বিধায়কের সুপারিশ ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে বলেই জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
ফের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা চাওয়ার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ওই ঘটনায় কলকাতার এমএলএ হস্টেল থেকে গ্রেপ্তার করা হয় ৩ জনকে। ধৃতদের মধ্যে শুভদীপ মালিকের বাড়ি তারকেশ্বরে এবং জুনাইদুল হক চৌধুরীর বাড়ি শ্রীরামপুরের পরশুরার ধাপধারা গ্রামে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনার পুর প্রধানের কাছ থেকে ৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে। ঘটনায় নাম জড়িয়েছে এক বিজেপি বিধায়কের। ঘটনায় সরব হয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এমএলএ হস্টেলের সুপারকে ঘটনা তদন্ত করে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার। ধৃতদের হস্টেলে থাকতে দেওয়ার পেছনে বিজেপি বিধায়কের সুপারিশ ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে বলে শুক্রবার জানিয়েছেন অধ্যক্ষ। আমি আমাদের যে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন আমাদের এমএলএ হোস্টেলে, তার কাছে আমি এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি। অ্যাট দ্য সেম টাইম আমি পুলিশের আধিকারিকদের কাছেও জানতে চাইব কী ওর ইনভলভমেন্ট রয়েছে, এবং ওকে যে ঘর দেওয়া হয়েছিল একজন বিজেপির বিধায়কের রেকমেন্ডেশনে ঘরটা দেওয়া হয়েছিল বলে আমাদের অফিসিয়াল রেকর্ড থেকে এমএলএ হোস্টেল থেকে জানিয়েছে, এবং যাকে ঘর দেওয়া হয়েছিল তার নাম, তার আধার কার্ড নাম্বার সব রেকর্ড করা রয়েছে। আমাদের সিকিউরিটির দিক থেকে আমাদের যতদূর নেবার সব আমরা নিই, কিন্তু এটা তো আমাদের জানা থাকে না যে কোন কার রেফারেন্সে কেউ ওখানে ভেতরে ঢুকছেন। আমরা চাই না এভাবে মানুষকে বিব্রত করতে, কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে তার এগেনস্টে আইনানুগ যা ব্যবস্থা নেয় আমরা নেব। বিজেপি বিধায়কের সুপারিশেই অভিযুক্তরা এমএলএ হস্টেলে থাকছিল। হস্টেলের তরফে জানানো হয়েছে রাজ্যকে। মন্তব্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্পিকার। কলকাতা টিভি। বাড়িতে ঢুকে গুলি চালিয়ে ডাকাতি, কাটোয়ার সরগ্রামের পুইনি গ্রামের ঘটনা। গুলি চালানোয় জখম হয়েছে এক যুবক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। সরগ্রামের পুইনি গ্রামে এই ঘটনা ঘটেছে। কাটোয়াতে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে ডাকাতি করা হয় এমনই অভিযোগ উঠেছে, এবং এই ঘটনাতে জখম হয়েছে এক যুবক। গুলি চালানোর কারণেই জখম হয়েছে ওই যুবক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। চন্দন, ঠিক কি ঘটনা ঘটেছে? কাটোয়া ১ নম্বর ব্লকের সরগ্রাম যে অঞ্চল আছে সেই অঞ্চলের পুইনি গ্রাম গতকাল রাত্রির বেলায় হঠাৎই করে ৭-৮ জনের দুষ্কৃতী ডাকাত দল তারা কিন্তু বাড়িতে ঢুকে পড়ে পেছনের দরজা দিয়ে। এমনটি বলছেন যে বাড়ির যে যার জখম হয়েছে সেই ব্যক্তি, যিনি জানাচ্ছেন যে হঠাৎ করে তার বাবা এবং মা বাড়িতে ছিল না, এবং তারপরই ডাকাত দলটি বাড়িতে ঢোকে এবং এলোপাথারি গুলি চালায়, এবং তারপরই প্রায় ৫০,০০০ টাকা নগদ এবং ২৫ ভরি রূপোর গয়না এবং ৫ থেকে ৬ ভরি সোনার গহনা এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয়, এবং যুবক বাঁচাতে গেলে যুবককে গুলি করে এবং যুবকের হাতে একটি কোপ মারে এবং রক্তাক্ত হয় যুবক। এবং যেটা জানা যায় সেই গুলি যখন তাকে ছোড়ে তখন তার পাঁজরের পাশ দিয়ে লেগে বেরিয়ে যায়। অল্প বিস্তর সে আহত হয়েছে এবং অন্যান্যরা কিন্তু আহত হয়নি। এবং যেটা জানা যাচ্ছে বাড়ির একটি পোষ্য ছিল, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। যেটা জানা যাচ্ছে যে ওই পোষ্যকেও কিন্তু গুলি মারা হয়েছে, ডাকাত দলের কেউ না কেউ গুলি মেরেছে এমনটাই জানা যাচ্ছে। তবে এই ঘটনা যখন কাটোয়া থানা এসে পৌঁছায় তারপরেই কিন্তু কাটোয়া থানার পুলিশ বাহিনী প্রায় ২০টি গাড়ি নিয়ে ওখানে ঘটনাস্থলে পৌঁছায় এবং সে রাত থেকেই তদন্ত শুরু করে। এবং যেটা জানা যাচ্ছে আজকে একটি ফরেনসিক দল আসবে এবং তারা দেখবেন কোথায় কি ঘটনা ঘটেছে। তবে স্বাভাবিকভাবেই গ্রামে যে এরকম একটি ঘটনা, যে অনেকদিন পর এই এলাকা শান্ত এলাকা এইভাবে ডাকাতি ঘটনা ঘটলো, তাতেই কিন্তু এলাকা কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। অভিক, ধন্যবাদ তোমায়। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার বিএসএফের। মুর্শিদাবাদের জলঙ্গির সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার ধৃতরা বাংলাদেশের রাজশাহী এলাকার বাসিন্দা। ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকেই গ্রেফতার করেছে বিএসএফ, এবং বারবার এই ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটছে যা নিয়ে ইতিমধ্যেই সতর্কও রয়েছে প্রশাসন। ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এবার গ্রেফতার করেছে বিএসএফ। মুর্শিদাবাদের জলঙ্গির সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে
ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের রাজশাহী এলাকার বাসিন্দা। সেখান থেকেই তারা এদেশে ঢুকেছিল এবং এদেশে ঢোকার পরেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী, যেভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকে পড়ছে তা নিয়ে ইতিমধ্যেই বিএসএফ সতর্ক রয়েছে এবং 3 বাংলাদেশিকে তাদেরকে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো বিএসএফ। রাকিবুল ইসলাম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। রাকিবুল, কি জানানো হচ্ছে বিএসএফ এর সূত্রে এখনো পর্যন্ত, কি জানতে পারছো? বারবার কিভাবে এই ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটছে? দেখো, গোটা রাজ্য জুড়েই কিন্তু বিএসএফ এর হাতে তো কখনো রাজ্য পুলিশের হাতে কিন্তু গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, তো কখনো জঙ্গি। আর তাদের নাশকতা ছেয়ে ফেলেছে গোটা পশ্চিম বাংলা জুড়ে, এমনটাই কিন্তু দেখা গিয়েছে। এই মাসেই কিন্তু মুর্শিদাবাদের হরিহরপাড়ায় 3 জঙ্গিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তারপরেই কিন্তু বিএসএফ এর হাতে গ্রেপ্তার হলো 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। আর এই ঘটনায় আর কারা জড়িত আছে তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে বিএসএফ এবং রাজ্য পুলিশ। কেননা বিএসএফ এর হাতে গ্রেপ্তারের পরেই তারা কিন্তু রাজ্য পুলিশের হাতে দিয়েছে এবং রাজ্য পুলিশ তাদেরকে জেলা আদালতে পাঠানোর পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশি হেফাজতে নিয়ে এসেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে আরো 3 জনের নাম খুঁজে পেয়েছে কিন্তু রাজ্য পুলিশ। তবে সেই নামগুলো গোপনে রাখছে ইতিমধ্যেই, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কেননা তাদেরকে খুঁজে পেতে এবং তাদের সন্ধানের জন্যই তাদের নামগুলো গোপনে রাখছে। তবে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কিভাবে পিছিয়ে পড়েছে, তাদের যে জাল গোটা রাজ্য জুড়ে আছে সেটা কিন্তু প্রকাশ্যে একের পর এক ধরা পড়ছে। আর তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, তারা কি জঙ্গি যে নাশকতা সেটা কি ফেলানোর চেষ্টা করছে গোটা ভারতবর্ষে, পশ্চিমবাংলা দিয়ে শুরু করছে, এমনটাই কিন্তু মনে করছে অনেকেই, অনেক রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। আর এই নিয়ে কিন্তু তৎপর হয়েছে রাজ্য পুলিশও। আর রাজ্য পুলিশের হাতে একাধিকবার তারা কিন্তু ধরা পড়ছে এবং ইতিমধ্যেই গোটা রাজ্য পুলিশ কিন্তু এই অনুপ্রবেশকারীকে নিয়ে কিন্তু যথেষ্ট তৎপর হয়েছে এবং একের পর এক সাফল্য পাচ্ছে। তবে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের কিভাবে এই রাজ্যে আসছে, কেননা যে 0 পয়েন্ট এবং সীমান্ত এলাকায়, সেখানে তো বাংলাদেশে ভারতের যে সীমান্ত পহরা এলাকা সেখানে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স তারাই পহরা দেয়। তবে সেক্ষেত্রে কিভাবে তারা আসলো সেটা নিয়েও কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু এবার তৎপর হয়েছে বিএসএফ এবং রাজ্য পুলিশেরও কিন্তু সাফল্য একের পর এক পেতেই কিন্তু তারাও কিন্তু তদন্ত শুরু করছে। যে সমস্ত ব্যক্তিদের এখন পর্যন্ত আটক বা গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই কিন্তু জিজ্ঞাসাবাদ করছে যে অনুপ্রবেশকারী কিভাবে আসলো, কারা এদের সাথে ভারতীয় কোনো নাগরিক যুক্ত আছে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত করেছে রাজ্য পুলিশ। ইতিমধ্যে সেই রকমই তাদের মতনই জলঙ্গি থানার পুলিশও তদন্ত শুরু করেছে বলে এখন পর্যন্ত খবর। ধন্যবাদ রাকিবুল ইসলাম, টেলিফোনে ছিলেন প্রতিনিধি। কাঁচা বাড়ি, টালির চাল, আদিবাসী অধ্যুষিত পরিবারগুলির বাস এই ভাঙা বাড়িতেই। মেলেনি আবাসের ঘর, অথচ সরকারি অনুসন্ধান রিপোর্টে বদলে গিয়ে হলো ইটের দেওয়াল এবং পাকা ছাদ। বঞ্চিত বহু পরিবার, তুঙ্গে রাজনৈতিক দরজা। শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের সর্দারপাড়ার আদিবাসীদের বাস। ভাঙা টিন কিংবা টালির ছাদ থেকে বর্ষার সময় পড়ে জল, শীতকালে বেড়ার ফাঁক দিয়ে ঢোকে হিমেল হাওয়া, সঙ্গে কুয়াশা, তাই সেখানে লাগানো থাকে পুরনো কাপড়। অথচ সরকারি আবাস যোজনার অনুসন্ধান রিপোর্ট অনুযায়ী ঘরে রয়েছে ফ্রিজ, এসি অথবা মোটরসাইকেল, দেওয়াল লাগে তৈরি ইটের এবং পাকা ছাদ। আবাস যোজনা থেকে বঞ্চিত বহু পরিবার। এবার নাম এসেছিল, তাহলে বাদ করলে কোথা থেকে? বাদ বললো পাকা ঘর বলে, আমার বললো কেশেশ্বরের পাকা ঘর দিয়ে বলেছে যে নাম কাটা। মানে স্থানীয় পঞ্চায়েত সদস্য শিপ্রা ঘোষ এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান ঘটনার সত্যতা স্বীকার করেন। কিন্তু যখন লিস্টটা পাওয়া গেল তখন দেখলাম যে কেষ্ট সর্দার এরকম ধরনের কিছু মাটির দেওয়াল কমা ঘর
এগুলো লিস্টের বাইরে বাদ দিয়েছে। বাদ বলতে এদের পাকা পাকা ইটের দেয়াল করে দেওয়া হয়েছে। সেই কারণে আমি আবার বিডিও সাহেব যখন ওখানে বাক্স পেতেছিল মানে আপনার ইয়ে দেওয়ার জন্য কমপ্লেন বক্সে আমি বাড়িতে ফর্ম ফিল আপ করে সকলকে পাঠিয়েছি। কমপ্লেন বক্সে একটা করে চিঠি ফেলে দিয়ে এসেছি। মানুষের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, সেক্ষেত্রে অনেক অভিযোগ আমাদের পঞ্চায়েতেও জমা পড়েছে এবং বিডিও স্যারের দপ্তরেও জমা পড়েছে এবং আমরাও লিখিত আকারে আমরা যে 30 জন মেম্বার সবার সই স্বাক্ষর করে আমরা একটা রেজুলেশন করে স্যারকে পাঠিয়েছি যে আমাদের যে হরিপুর অঞ্চলে যে 611খানা ইনএলিজিবল রয়েছে সেটা পুনরায় আবার রিচেকিং করা হোক, সেটা বিডিও স্যার আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন। সার্ভে সঠিক হয়নি এমনটাই দাবি বিজেপির। এই যে সার্ভে টিম বা সমীক্ষক দল তারা সঠিকভাবে সার্ভে করেনি, সারা রাজ্যেই করেনি, শান্তিপুর ব্লকও ব্যতিক্রম নয়। ফলে এই গরিব মানুষগুলো বঞ্চিত হচ্ছে। আমি বিডিও সাহেবের সাথে কথা বলবো, যত দ্রুত সম্ভব এগুলো নতুন করে সমীক্ষা করে যাতে এই গরিব মানুষগুলো পেতে পারে তার ব্যবস্থা করতে হবে, নচেত ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন করবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিডিও। আবাস চর্চা চলছে, ঘর কি মিলবে প্রশ্ন বঞ্চিতদের। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হাই মাদ্রাসা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের মনোনয়ন জমা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আগামী 29শে ডিসেম্বর বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের আজিজয়া হাই মাদ্রাসার নির্বাচন। নিরাপত্তার কারণে ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। দলের নির্দেশের পরেও মিটছে না তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ফের হাই মাদ্রাসা নির্বাচন ঘিরে প্রকাশ্যে এলো তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের আজিজিয়া হাই মাদ্রাসার নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধেই মনোনয়ন জমা দিল তৃণমূলের অপর গোষ্ঠী। সিপিআই বিজেপির সঙ্গে জোট বেঁধে তৃণমূল মনোনয়ন জমা দেয় বলে সূত্রের খবর। আগামী 29শে ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। গত 2 বছর ধরে আজিজিয়া হাই মাদ্রাসার নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে আসছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা আজিজিয়া হাই মাদ্রাসার নির্বাচনে তৃণমূল প্রার্থী আবুল কাশিম আলীর বক্তব্য, দলের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে আমরা একজোট হয়েছি। তৃণমূলের ব্লক সভাপতি এবং জেলার মাইনরিটির সভাপতি ইমরান হোসেনকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূলের হয়ে প্রার্থী নমিনেশন আমরা বড় বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসা জমা দিয়েছিলাম। দল ওরা নির্দল হিসেবে জমা দিয়েছেন। আমরা জোট করে দিয়েছি, আমরা ওদের সঙ্গে জোট করি না, আমাদের সঙ্গে এসে ওরা প্রার্থী আমাদের তৃণমূলের ফ্ল্যাগের নিচে এবং ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে আমরা নমিনেশন বড় বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসা আমরা নমিনেশন জমা দিয়েছি। তৃণমূলের অপর প্রার্থী হাসানুর সর্দার প্রশ্ন তুলেছেন, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কেন অপর তৃণমূল গোষ্ঠী প্রার্থী দিল, কাকে হারাতে চাইছেন ওরা? আবার আমাদের বিরুদ্ধে তৃণমূলই একজন প্রতিনিধি এখানকার বাঁকড়া গোকুলপুর অঞ্চলের মেম্বার, রানিং মেম্বার, তিনিও নমিনেশন সিপিআইয়ের সঙ্গে জোট করি আমাদের বিরুদ্ধে আবার নমিনেশন জমা দিয়েছে। আমাদের বিরুদ্ধে তিনি এই আজিজিয়া মাদ্রাসার রানিং এখানকারও মেম্বার। তিনি কার বিরুদ্ধে যে নমিনেশন জমা দিয়ে ভোট করছে আমরা জানি না। আমরাও তৃণমূল, তিনিও তৃণমূল। নিজের দলীয় প্রার্থীর বিরুদ্ধে দলেরই অপর গোষ্ঠী প্রার্থী দেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ব্রজগোপাল বিশ্বাস। মোট 18 জন নমিনেশন জমা দিয়েছে। আমরা মনে করছি যে আঞ্চলিক নেতৃত্বের দ্বারায় গত 2টি টার্মে আমরা জিতে আছি। শান্তিপূর্ণ এলাকা, শান্তিপূর্ণভাবে ভোট হবে। তৃণমূলের ব্লক সভাপতি সহ মাইনরিটি সেলের সভাপতি তারা জমা দিলেন। আমি মনে করছি তৃণমূল কংগ্রেসের দলীয় সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমরা জেলা সভাপতি, রাজ্য সভাপতি সবাইকে জানিয়েছি এই বিষয়ে। বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে মজবুত করতে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে বারবার প্রকাশ্যে আসছে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। ফের হাই মাদ্রাসা নির্বাচন ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে বসিরহাট। দল কি ব্যবস্থা নেয় এখনও তার দিকে তাকিয়ে রয়েছে জেলা নেতৃত্ব। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
শুভেন্দু অধিকারীকে প্রাণে মারতে বাংলাদেশের জিহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি অর্জুন সিংয়ের। এরপরেই মুখ্যমন্ত্রী সম্পর্কে কড়া মন্তব্যের কারণে অর্জুন সিংয়ের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের অফিসের সামনে গোয়েন্দা। মূর্খ লোকের কথার কি উত্তর দেবো? মূর্খ লোক মূর্খ জায়গায় এফআইআর করছে, আর মূর্খ থানা আমাকে নোটিশ ধরাচ্ছে। তাকে মারার চেষ্টা চলছে, রাশিয়া থেকে আনা হয়েছে বিষ। কিছুদিন আগেই প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে এমন মন্তব্য করেছিলেন অর্জুন সিং। এবার নিজের বদলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার অভিযোগ তুলছেন অর্জুন সিং। তার দাবি 100% জিহাদিরা বাংলায় ঢুকে পড়েছে। মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে, মমতা ব্যানার্জি সরকার প্রশ্রয় দিচ্ছে। আজকে ডিজি বিএসএফ এসে বলেছে পশ্চিম বাংলা বর্ডার গুলো নিরাপত্তা নেই। এখানে স্টেট অর্ডার দিয়েছে বিএসএফ কে কি আপনারা ডাইরেক্ট এফআইআর করুন, অ্যারেস্ট করুন, ভুয়া যে পাসপোর্ট আছে তাকে গ্রেফতার করুন, আপনারা ওপার থেকে যারা আসছে যে জিহাদিরা তাকে অ্যারেস্ট করুন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরই তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাটপাড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি থার্ড টাইম নিজের ফেসে জনতা সাপোর্ট নিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি একটা সাংবিধানিক পোস্টে বসে আছেন বর্তমানে। সেই লোককে আমাদের পুরুষ সাংসদ এইভাবে অপমানিত করতে বা ওনার উপরে মিথ্যা অভিযোগ লাগাচ্ছে, একটা সাধারণ নাগরিক হিসাবে আমি এটাকে মানতে পারছি না। অভিযোগ পেয়ে থানায় ডেকে পাঠানো হয় অর্জুন সিংকে। তিনি আইনজীবীর মারফত সাফ জানিয়ে দেন 2রা জানুয়ারির আগে থানায় যেতে পারবেন না। পাশাপাশি নিজের দাবিতে অনড় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। অর্জুন সিং এর বাড়ির সামনে গোয়েন্দাদের গতিবিধি ঠিক কী কারণে তা স্পষ্ট নয় এখনো, জানিয়ে শুরু রাজনৈতিক শোরগোল। জগদ্দল থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। বাঘিনী জিন্নাত এখনো ধরা পড়েনি বন দফতরের চালে। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ে বিচরণ করে বেড়াচ্ছে সে, যার জেরে আতঙ্কিত পুরুলিয়াবাসী। তবে এবার জানা যাচ্ছে বাঘিনী তার স্থান পরিবর্তন করছে, কিন্তু কোথায়? বাঘিনী জিন্নাত 5 দিনেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়াচ্ছে পুরুলিয়ার রাইকা পাহাড়ে। তবে আজ অর্থাৎ শুক্রবার বাঘিনী রাইকা পাহাড় থেকে নেমে সোজা চলে যায় মানবাজারের 2 নম্বর ব্লকের শুশুনিয়া পাহাড়ের দিকে। অর্থাৎ এবার পুরুলিয়া ছেড়ে বাঘ অবস্থান করছে বাঁকুড়ার দিকে, যার জেরে আতঙ্ক আরও বাড়ছে। বাঘিনী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করছে এই খবর সামনে আসার পরই মানবাজার 2 নম্বর ব্লকের ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ সচেতনতা বার্তা দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে স্থানীয়রা যাতে বাঘিনীকে কোনোভাবেই উত্তপ্ত না করে। শুধু তাই নয়, জঙ্গলে যদি স্থানীয়দের যেতে হয় সেই সময়ও তারা যেন চলাফেরার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করেন। এছাড়াও স্থানীয়দের চোখে যদি কোনো রকম অস্বাভাবিক ঘটনা নজরে আসে তাহলে তা যেন প্রশাসনকে জানানো হয়। এইটাই আমাদের রাস্তা, এখানেই তো দেখা যাচ্ছে লাস্ট লোকেশন এখানেই রয়েছে। হ্যাঁ, এটা দিয়ে রাস্তা, এটা দিয়ে ডাকটি যাওয়া হয়, এটা দিয়ে বন দপ্তর কি মাইকিং করেছে এলাকায়? মাইকিং করেছে। অবশ্যই বের হবেন না বাড়ি থেকে, সতর্কতা থাকবেন। বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় বাঘিনীকে ধরার জন্য, এমনকি ছাগলের টোপ পর্যন্ত দেয়া হয়। কিন্তু বাঘিনী নিজের মতো শিকার করে নিলেও টোপে পা ফেলেনি। মহারাষ্ট্রের তাডোবা আন্ধারি ব্যাঘ্র প্রকল্পের প্রাক্তন এই বাঘিনীকে 15ই নভেম্বর নিয়ে আসা হয় ওড়িশার ময়ূরভঞ্জের শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে। সেখানেই খোলা জঙ্গলে ছাড়া হয় জিন্নাতকে। সেখান থেকেই সে ঝাড়খণ্ড ওড়িশার বুকে ঘুরে বেড়ায়, আর তারপরেই সেখান থেকে বাংলায় ঢুকে পড়ে সে। প্রথমে ঝাড়গ্রামের বুকে ঘুরে বেড়ায় সে, তারপর অবস্থান হয় পুরুলিয়াতে। রেডিও কলারের দৌলতে বাঘিনীর অবস্থান জানতে পারলেও 5 দিন পরেও তাকে নাগালে আনতে পারেনি বনকর্মীরা। আর আজ সকাল অর্থাৎ শুক্রবার থেকে বাঘিনী তার স্থান পরিবর্তন করে বাঁকুড়ার দিকে অগ্রসর হচ্ছে। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।